আমি অফিসে যাব বলে সবেমাত্র বাড়ি থেকে বেরোতেই যাব, ঠিক এমন সময় কোথা থেকে যে এই অকাল বৃষ্টির সূত্রপাত ঘটল মাথায় ঢুকল না। ঝমঝম করে এক নাগাড়ে সাদা হয়ে বৃষ্টি পড়ছে, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে আমার কাঁধে ঝোলানো ভারী ব্যাগটা পর্যন্ত অনবরত দুলছে। না, এই বৃষ্টিতে আর যাই হোক না কেন অফিস যাওয়া কার্যত অসম্ভব। মনে মনে ভাবছি একদিকে ভালোই হলো, এমনিতেই এই গ্রীষ্মের দাবদাহে রোজ রোজ বাস ট্রামে করে ঘামে ভিজে অফিস যাওয়া, আবার ঠিক একইভাবে বাড়ি ফেরা, এসব করতে করতে বিষয়টা কেমন যেন একঘেয়ে হয়ে যাচ্ছিল। তার থেকে বরং এই মে মাস পর্যন্ত কোনো ছুটি নেওয়া হয়নি, একটা ছুটি না হয় এভাবেই কাজে লাগলো। হঠাৎ করে একদিন কোনো এক অজ্ঞাত কারণে স্কুল ছুটি হলে ঠিক যেমন একটা আলাদা ভালো লাগা পাওয়া যেত, বিশ্বজয়ের আনন্দে আত্মহারা হয়ে যেতাম, খানিকটা তেমনই একটা অন্যরকম শান্তি আর ভালো লাগার একটা মিশেল অনুভূতি ঘিরে ধরলো আমাকে। যাই হোক, অফিসে একটা ফোন করে পরিস্থিতি জানিয়ে একটা ছুটি নিচ্ছি জানিয়ে দিলাম। ম্যানেজার সবে তার তর্জন গর্জন শুরু করতেই যাচ্ছিল, ঠিক তখনই বুদ্ধি করে এমন অভিনয় করলাম যেন কিছুই শুনতে পারছি না। আর তারপর কেটে কেটে কিছু কথা অনেকটা দূর থেকে বললাম, ব্যাস শেষে নিজেই বিরক্ত হয়ে বলল, বলেই ফোনটা কেটে গেল। নিজের এই দুষ্টুমির কাণ্ড কারখানাতে নিজেই খানিকটা হেসে নিলাম। তারপর অফিসের জামা কাপড় বদলে বাড়ির জামা কাপড় পরে বসলাম একটা গল্পের বই নিয়ে। এরকুল পোয়ারোর একটা গোয়েন্দা কাহিনী খুলে বসেছি। স্লাইডিং জানালার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে সবে পড়তে শুরু করেছি কি করিনি, হঠাৎ দরজায় কলিং বেলটা আমার শান্তি বিনষ্ট করে বেজে উঠল। আমিও বেজার মুখ নিয়ে বইতে একটা বুকমার্ক দিয়ে সেটা বন্ধ করে উঠে বাইরের দরজার দিকে এগোলাম। আই হলে চোখ রেখে আমি তো একেবারে তাজ্জব বনে গেছি। আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। আমার বাড়িতে কিনা স্বয়ং বজ্রশেখর আগম বাগিস, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে আমারই বন্ধু নীরু। আমি আর দেরি না করে তৎক্ষণাৎ দরজাটা খুলে ওদের ভিতরে আসতে বললাম। ঘরে ঢুকেই মামা স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই আমাকে বলল, কি ভাগ্নে, দরজা খুলতে এতটা দেরি করছিলে কেন? আমি মৃদু হাসলাম। তারপর নিজেই দুটো টাওয়েল এনে একটা মামাকে আর একটা নীরুকে দিলাম। বললাম, শুকনো করে মুছে ফেলুন, না হলে ঠান্ডা লেগে যাবে। নীরুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, তুই হঠাৎ এইভাবে এখন আমার বাড়িতে? নীরু চুলটা খুলে মুছতে মুছতে বলল, আর বলিস না, আজকে সকালে মামাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। জানিসই তো, ডাক্তারবাবুর ডেট পাওয়া আর ভগবানের দেখা পাওয়া। কথা শেষ করতে না দিয়েই জিজ্ঞাসা করলাম, কি বললেন উনি? মামার ঠাট্টা করে বলল, আরে ভাগ্নে, দেখো আমার যাওয়ার সময় হয়ে এসেছে, এটা তো মানবে বলো? আর কদিনই বা এইভাবে তোমরা জোর করে জমে মানুষে টানাটানি করে এই প্রাণটাকে বন্দি করে রাখবে বলো দেখি? নীরু এক ছদ্ম রাগ দেখিয়ে বলল, আহ মামা, আবার শুরু করলেন? এই না রে, ডাক্তারবাবু বললেন যে কেমোথেরাপিটা শুরু করতে হবে, আর কিছু ওষুধপত্র দিয়েছেন, সেগুলো একেবারে কিনেই নিয়েছি। আর দেখ না, মামাকে নিয়ে বাড়িতে পৌঁছতেই যাচ্ছিলাম, এই অকাল বৃষ্টিটা হঠাৎ করেই এমন বাদ সাধলো কি বলবো। তাই বাধ্য হয়েই তোর বাড়িতে আসতে হয়েছে রে। ফোনটা যে করব, একটা টাওয়ার অবধি নেই। আমরা ভাবছি তুই আবার অফিস টফিস বেরিয়ে গেলে আর এক ঝামেলা। আর কি বলতো, মামাকে নিয়ে আমি বেশি টানাটানি করতে চাইছি না। এই পর্যন্ত বলে নীরু থামল। মামা ততক্ষণে সোফায় হেলান দিয়ে বসেছেন। আমি নিজেই জিজ্ঞাসা করলাম, মামা সকাল থেকে কিছু খাওয়া হয়নি নিশ্চয়ই? মামা কিছু বলবার আগেই নীরু বলল, তুই সর, বস ওখানে, গল্প কর, আমি দেখছি। আমি সোফায় বসে পড়লাম।
এই কথা ও কথা বলতে বলতে নীরু রান্নাঘর থেকে একটা বড় ট্রে এনে টি টেবিলে রাখলো। সেখানে কড়ির পাত্রে গরম গরম ভেজ স্যুপ, আর দুটো বোলের একটায় পপকর্ন আর অন্যটায় চিকেন নাগেট, আর তার পাশে গরম গরম চা। বাইরে বৃষ্টিটা এখনো ধরেনি। মামাকে নীরু বলল, মামা, আপনি আস্তে আস্তে কী সব বাড়ির বাস্তুদোষ না কী সব জানি বোঝাচ্ছিলেন না, সেটা আজকে একটু বলুন না। আমি কথার মাঝে তাড়াতাড়ি করে চায়ে চুমুক দিয়ে বললাম, না না মামা, আজকে একটা জমজমাট ভূতের কাহিনী শোনান প্লিজ। এই আবহাওয়ায় জমে যাবে। মামা অল্প হেসে বললেন, আচ্ছা, আমার ভাগ্নে যখন বলেছে তখন তো ভূতের গল্পই শোনাতে হয়। নিরুমা, এই এমন আলোতে বসে ভূতের ঘটনা। নীরু মামার কথার ইশারা বুঝে উঠে গিয়ে ঘরের সব কটা আলো বন্ধ করে আবার এসে সামনের চেয়ারটায় বসল। মামার চেহারাটা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে গিয়েও যে খুব কিছু লাভ হচ্ছে তাও নয়। আসলে ডাক্তার প্রথমেই জানিয়ে দিয়েছিলেন যে যদি আরো কয়েকদিন আগে থেকেই ট্রিটমেন্ট শুরু হতো তাহলে হয়তো একটা বাড়াবাড়ি হওয়ার আগেই আটকানো যেত। কিন্তু এখন তো আর কিছুই প্রায় করবার নেই। দেখলে খারাপও লাগে, কিন্তু কি করব, ওনাকে আমরা দুজন বড্ড ভালোবেসে ফেলেছি। তাই শেষ অবধি ওনার সঙ্গে বাইরে থেকে লড়াইটা আমরা করে যাবই। মানুষের বেঁচে থাকবার জন্যই তো সব কিছু। আর ইনি তো আমাদের মামা। তাকে বাঁচিয়ে রাখবার লোভ আমাদের 16 আনাই। যদিও আমি তেমন একটা সুযোগ পাই না এসব ডাক্তার দেখানো, ওষুধপত্র বোঝানো, এসব নিয়ম করে নীরুই করে। আমি মামার দৈনিক জীবনযাত্রার জন্য সমস্ত কিছুর দিকটা নিজেই দায়িত্ব নিয়ে দেখাশোনা করি। মনে মনে কদিন আগেই ভাবছিলাম যে কেমো শুরু হলে শুনেছি অনেকের চামড়ায়, কারো কারো আবার মাথার চুল ঝরে যাওয়ার মতো বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হয়। সত্যি ক্যান্সার মানুষকে এই জীবিত মৃত হয়ে রোজ রোজ মৃত্যুর মেয়াদ গোনার যন্ত্রণাটা বোধহয় আকস্মিক মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক। আস্তে আস্তে দগ্ধে দগ্ধে মারবার মতো। এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে চোখটা জানালার দিকে চলে গিয়েছিল জানি না। নীরু ঠেলা দিয়ে বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? মামা গল্প শুরু করছেন রে। আমার সম্বিত ফিরল। আমি অল্প হেসে বললাম, কই, এই তো। হ্যাঁ মামা, শুরু করুন। মামা সোফায় গুছিয়ে বসে শুরু করলেন। তখন আমার বয়স অনেকটাই কম। আমার বাড়ির পাড়ায় আমার নাম ডাকের বিষয়ে প্রায় প্রত্যেকেই অবগত। সেরকম একটা সময়ে আমার পাড়ার এক বোন একদিন একটু দুঃখ দুঃখ মুখেই তার বাবার সাথে আমাদের বাড়িতে আসে। এই বোনকে আমি বড় ভালোবাসতাম। যেমন সুন্দর দেখতে তেমন মিষ্টি স্বভাব, ডাগর চোখ, অতিথি বৎসল, আর সবাইকেই খুব সহজে আপন করে নেওয়ার একটা সহজাত ক্ষমতা ওর মধ্যে প্রথম থেকেই ছিল। বয়স আন্দাজই 19 কি 20 ঘর ছুঁয়েছে। সে আমার বাড়িতে এসে তার বাবার পাশে মাথা নিচু করেই একভাবে দাঁড়িয়ে আছে দেখে আমি তাকে বললাম, কি রে সর্বরী, বস না এখানে। আমাদের নিধিরাম মিষ্টি আর জলের গ্লাস সামনে টেবিলে নামিয়ে রেখে আবার চলে গেল। আমি সর্বরীর বাবার উদ্দেশ্যে বললাম, হ্যাঁ কাকাবাবু, বলুন কি বলতে এসেছেন। কাকাবাবু খুব আনন্দ কিন্তু ওই চিন্তা মিশ্রিত স্বরে বললেন, আসলে তোমার বোনটির বিবাহ আগামী মাসের 12 তারিখ। বড় ভালো একটা দিন।
খুব বেশি লোকজন বলবার মতন ক্ষমতা তো আমার নেই, সে কথা তো তুমি জানো। তুমি কিন্তু অবশ্যই আইবুড়ো ভাতের অনুষ্ঠান থেকেই থেকো, ওখানে ওই কয়েকটা দিন খাওয়া দাওয়া করবে। তোমায় সপরিবারে বলবার মতন ক্ষমতা আমার নেই বাবা। দয়া করে মনে কোনো রকম দ্বিধা না রেখে এসো। হ্যাঁ, তোমার বোন বড় আনন্দ পাবে। যতই হোক আমি কন্যাদায়গ্রস্ত পিতা, বড় দুশ্চিন্তায় রয়েছি বাবা, বড় দুশ্চিন্তায়। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, আপনি একদম চিন্তা করবেন না, আমার বোনের বিবাহের সমস্ত অনুষ্ঠানেই আমি অবশ্যই উপস্থিত থাকব। উনি চলে গেলেন। 11 তারিখ নাগাদ ওদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। ফুল দিয়ে সুন্দর করে সেজে উঠেছে পুরো বাড়িটা। দেওয়ালে নতুন রং করে তাকে আরো রঙিন করে তোলা হয়েছে। চারপাশে লাগানো রয়েছে টুনি ল্যাম্প। বাড়িতে গিয়ে পৌঁছতেই আপ্যায়নে ত্রুটি হলো না এতটুকু। খুব অবস্থাপন্ন না হলেও নিজেদের সাধ্যের মধ্যেই স্বাদ পূরণের এই রুচিবোধটা আমার নজরে পড়ল। ওই দিন দুপুরে খাওয়া শেষে আমি বাড়িতে চলে এলাম। আসার আগে কাকাবাবুকে বলে এলাম কাল অবশ্যই সকাল সকাল আসব। পরদিন সকালেই একটু চোখে মুখে জল দিয়ে সামান্য কিছু মুখে দিলাম। তারপর পোশাক বদলে রওনা দিলাম আমার বোনের বাড়ির দিকে। সেখানে গিয়ে বেশ কিছু সময় অপেক্ষা করবার পরই ছেলের বাড়ির গায়ে হলুদের তত্ত্ব নিয়ে 15 জন বাড়িতে ঢুকলো। একটা অদ্ভুত জিনিস আমার নজর এড়ালো না। প্রত্যেকেরই যেন একটা গা ছাড়া ভাব। কারোর পোশাক আশাক দেখলে ঠিক বিয়ে বাড়ির পোশাক বলে মনে হচ্ছে না। বিষয়টা খুবই সন্দেহজনক লাগলো। কিছু জানবার চেষ্টা করবার আগেই কলতলায় মেয়ের গায়ে ছেলের গায়ে লাগানো হলুদ লাগানো হলো। বাড়িতে শাঁখ উলুধ্বনি বেজে উঠল। সর্বরীর লজ্জায় লাল টুকটুকে দেখতে মুখটা আরো অনেক বেশি মিষ্টি দেখাচ্ছিল ওকে। গায়ে হলুদ অনুষ্ঠান শেষে আরো কিছু নিয়ম কানুন পালন করে মেয়েকে আবার ঘরে নিয়ে যাওয়া হলো। আমিও বেশ কিছুক্ষণ পর দুপুরের খাওয়া সেরে ওই ঘন্টা খানেকের জন্যই বাড়িতে এলাম। তারপর আবারও তৈরি হয়ে সর্বরীর বাড়িতে গেলাম। কাকাবাবু একা কতই বা করবেন, আমিও যথাসাধ্য ওনাকে সাহায্য করতে লাগলাম। বিয়ের লগ্ন সন্ধ্যা 7টায়। অবশ্য এখন এই 7টা হয়তো কিছুই নয়, কিন্তু তখন সেটাই ছিল অনেকটাই রাত। যাই হোক, ঘোড়ার গাড়িতে চড়ে সর্বরীর হবু স্বামী এসে পৌঁছালেন। কাকিমা বরণ করে মিষ্টি খাইয়ে জামাইকে ঘরে নিয়ে চললেন। একটা জিনিস খেয়াল করলাম, বরযাত্রীতেও সেই সকলের 15 লোক ছাড়া আর কোনো লোকই প্রায় নেই। তারা যেন বিয়ে মিটলে বেঁচে যায়। এমন অদ্ভুত ব্যবহারের কারণ সেইভাবে ঠিক মাথায় ঢুকলো না। শুধু বুঝলাম বিষয়টা স্বাভাবিক নয়। মণ্ডপে বিবাহের কাজ শুরু হলো। কাকাবাবু এবং জামাই দুজনেই সেখানে বসে নিয়ম পালন করতে শুরু করলেন। এমত অবস্থায় সবে ব্রাহ্মণ মশাই মেয়ের বাড়ির কাউকে নির্দেশ দিয়েছেন মেয়েকে আনবার। পিড়ি ধরবার জন্য তোড়জোড় শুরু হয়েছে দেখে আমিও এগিয়ে গেছি। ঠিক তখনই একজন মালি প্রায় দৌড়তে দৌড়তে এসে হাঁপাতে হাঁপাতে ব্রাহ্মণ মশাইকে উদ্দেশ্য করে বললেন, ঠাকুরমশাই, আপনার মান নেই। ঠাকুরমশাই, তাড়াতাড়ি চলুন।
ঠাকুর মশাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন, চোখে জল চিকচিক করছে। কাকা বাবু উদ্বিগ্ন হয়েও কিন্তু কিন্তু করে প্রায় ফিস ফিস করে বললেন, তবে আমার মেয়েটা কি? ঠাকুর মশাই আমার দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, ব্রতশেখরকে বলো ও নিজেও তো ব্রাহ্মণ, আজ আমাকে যে যেতেই হবে। কানে যখন এমন একটা দুঃসংবাদ এসেছে তখন সব জেনে বুঝে। আমি কি করব না করব স্থির করতে পারছি না। তখনই কাকাবাবু প্রায় আমার ওই পায়ে ধরতে বাকি রাখলেন। যাকে বোনের চোখে দেখি তার এতটা বড় ক্ষতি আমি হতে দেব না, এই ভেবেই মণ্ডপে গিয়ে বসলাম। মন্ত্র পাঠ আর বিয়ের বাকি নিয়ম আমি পালন করলাম। বিবাহের পর বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে বর কনে বাসরের জন্য বরাদ্দ করে রাখা ঘরে গিয়ে প্রবেশ করলো। কিন্তু এইভাবে বাধা পড়বার কারণটা ঠিক আমার বোধগম্য হলো না। বিবাহ শেষে খেয়াল করলাম ভিড় পাতলা হয়ে এসেছে। সানাই বাদকেরা বাজানো সানাইয়ের সুর ঝিমিয়ে পড়েছে। বাইরে এক নাগাড়ে ডেকে চলা ঝিঁঝি পোকার ডাক কানে আসছে। অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে ব্যাঙের ডাকও কানে আসছে। আকাশের দিকে চেয়ে দেখলাম একটাও তারা নজরে পড়ছে না। এতক্ষণ ওই হোমকুণ্ডের সামনে বসে থেকে শরীরে যে পরিমাণ তাপ সঞ্চয় হয়েছে তাতে বেশ ভালোই গরম অনুভূত হচ্ছে। এসব ভাবছি, হঠাৎ খেয়াল হলো আমারই পাশে এসে দাঁড়িয়েছেন কাকা বাবু। মুখ সম্পূর্ণরূপে চিন্তামুক্ত নয়, মুখে ফুটে ওঠা চিন্তার ছাপ একেবারে স্পষ্ট। আমি জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন কাকাবাবু? কাকাবাবু দ্বিধাগ্রস্ত চিত্তে জবাব দিলেন, না 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 বাবা, হ্যাঁ ওই রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছ তো? আমি বললাম, না এখনো সারা হয়নি, যাচ্ছি। আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে চাইছেন। কি হয়েছে কাকাবাবু? কাকাবাবু লুকিয়ে রাখার মিথ্যে দেওয়াল হঠাৎই যেন ভেঙে গেল। উনি আমাকে ইশারায় বললেন একটু আম বাগানের দিকটায় যেতে। ওদিকে আমি আগেও বহুবার এসেছি। জায়গাটায় আম গাছের সংখ্যা বেশি বলেই গ্রামের লোকজনের মুখে মুখে সেটা আম বাগান নাম পেয়েছে ঠিকই, তবে সেখানে আমের গাছ ছাড়াও রয়েছে জাম এবং বেশ অনেকগুলো লিচুর গাছ। গাছের পাতাগুলো হাওয়ায় দুলছে, একটা সরসর শব্দ আর ঝিঁঝি পোকার ডাকের তীব্রতা আরও বাড়তে শুরু করেছে। জ্যোৎস্নাহীন রাত্রিতে আম বাগান যেন আরো অনেক বেশি অন্ধকার আর অচেনা ঠেকছে আমার কাছে। আম বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে কাকাবাবু বলতে শুরু করলেন, মেয়ের আমার যে বাড়িতে বিয়ে হচ্ছে তারা বেশ ভালোই, হ্যাঁ মানে অবস্থা সম্পন্ন। মেয়েটার আর অভাব কষ্ট থাকবে না, কিন্তু কিন্তু একটা বিষয় বড্ড খটকা লাগছে আমার বজ্রশেখর। মেয়ের শাশুড়ির কথাবার্তা কিংবা চালচলনে স্পষ্ট বুঝতে পারছিলাম আমার মেয়ে বলে নয়, উনি ওনার বড় ছেলের বিয়ে দিতেই চাইছেন না। কিন্তু এর কারণটা আসলে কি সেটা আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি। তবে ছেলেটি ভালো, শিক্ষকতা করে, স্বভাব চরিত্রের কোনো দোষ আছে বলে তো খোঁজ খবর পাইনি। ছেলেটার বাবার কিছু রোগ হয়েছিল বছর 2 আগে, তিনি একেবারেই বিছানায় শয্যা। তার পক্ষে কোনো মতামত দেওয়া তো দূরের কথা, তিনি মাঝে মধ্যে চিনতেও পারতেন না। মানুষটিকে খাওয়ানো থেকে শুরু করে দৈনন্দিন সমস্ত কাজ ওনার স্ত্রী করিয়ে দেন।
ওদের বাড়িটা না বিশাল, একটা জমিদার বাড়ি বললেও কম বলা হবে। দোতলা বাড়ি, অসংখ্য ঘর, অনেকগুলো ঝুল বারান্দা, চারিদিকে অব্যবহৃত বিভিন্ন শাল সেগুন কাঠের তৈরি আসবাবপত্র ভর্তি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? এই যে এত বড় বাড়িতে নিচের তলায় এক কোণায় একটা বড় ঘরে থাকেন মেয়ের শ্বশুর ও শাশুড়ি, আর ছেলের ঘর একেবারেই উল্টো প্রান্তের শেষে। বাকি ঘরগুলো সর্বদাই তালা বন্ধ অবস্থায় পড়ে থাকে। আরো আশ্চর্যের বিষয় কি জানো বজ্রশেখর? বিবাহের আগে মানুষ পুরনো বাড়ি হলেও তাকে নতুন করে একটু সাজিয়ে তুলতে রং করায় কিংবা একটু সাজায়। এরা সেসব কিছুই করেনি। বাড়িটার একদিকের বেশ অনেকগুলো বড় বড় ঘরের দিকে না বর্তমান আর কেউই যায় না। আমার বড় দুশ্চিন্তা হচ্ছে ভাই, আমার মেয়েটা ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবে তো? আমি ওনাকে তখন আশ্বাস দিয়ে বললাম, মেয়েকে এত ভালো বাড়িতে বিবাহ দিয়েছেন, অবস্থা সম্পন্ন গৃহস্থ, নিশ্চয়ই সে ভালো থাকবে। আচ্ছা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মাঝে মধ্যে সময় সুযোগ মতন নিশ্চয়ই খোঁজ খবর নিয়ে আসব যে আপনার মেয়ে কেমন আছে। যতই হোক ওকে আমি বোন ডেকেছি, দাদা হিসেবে এইটুকু কর্তব্য আমার থেকেই যায়। কাকা বাবুর চোখে যে জল এসে গেছে তাও ওনার পরের কথা বলতে গিয়ে কেঁপে যাওয়া গলায় বুঝলাম। উনি কাঁপা কাঁপা গলায় বললেন, বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো, ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এরপরে বাড়িতে ফিরে আহারাদির পর্ব সেরে আমিও আমার বাড়ির দিকে রওনা হলাম। কাকাবাবুকে কথা দিয়ে এলাম আমি নিশ্চয়ই আগামীকাল ভোর ভোর চলে আসব। পরদিন সকালে আবার কথা মতন সর্বরীর বাড়িতে এলাম। এসে দেখলাম আশীর্বাদ পর্ব প্রায় শেষের পথে। চারিদিকের পরিবেশ বড় ভারী হয়ে আছে। বিয়ে বাড়ির সেই জাঁকজমক হইচই যেন ফিকে হয়ে এসেছে এখন। অবশ্য সেটাই স্বাভাবিক, মেয়ের বিদায়ের সময় প্রায় উপস্থিত। কাকিমা মুখে শাড়ির আঁচলটা জোর করে ধরে রেখে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছেন। কাকাবাবু কালো মুখে সমস্ত কাজ করে চলেছেন। সত্যি কি অদ্ভুত, তাই না? ছোট থেকে এতগুলো বছর কাটানো সেই বাড়ি কিনা এখন মেয়েটার বাপের বাড়ি হয়ে যাবে, আর সে এখন যেখানে যাবে সেটাই নাকি তার বাড়ি। সেখানেই আগামী বছরগুলো তাকে কাটাতে হবে। আর আগের মতন এই বাড়িতে এলে সে মেয়ের মতন ব্যবহার পাবে না। এরপরও সে এখানে থাকতে এলে তাকে আচার ব্যবহারে বুঝিয়ে দেওয়া হবে যে এই বাড়ির অতিথি। এসব 7 মাস ভাবতে ভাবতে খেয়াল করলাম আশীর্বাদ পর্ব শেষে মেয়েকে এবার বিদায় জানানোর ক্ষণ উপস্থিত। সানাইয়ের সুরেও যেন বেদনার ভাষা আরো স্পষ্ট হয়ে উঠেছে। কনকাঞ্জলি পর্বের শেষে আমার বোনকে নিয়ে জামাই ঘোড়ার গাড়িতে চড়ে বসলো। বাড়ির বাইরে কোথাও কাকিমার কান্নার শব্দ শোনা যাচ্ছে স্পষ্টভাবেই। দেখলাম জামাই মানুষটা বেশ ভালো, সে বোনকে সান্ত্বনা দিয়ে চলেছে নানা উপায়। যাই হোক, সে ভালো থাকলেই ভালো। আমি এবার বাড়ির পথ ধরবো করছি, ঠিক তখনই একটা হইচই শুনতে পেলাম। ফিরে দেখি ঘোড়ার গাড়িটা পথ পরিবর্তন করে একটা অন্য রাস্তায় এগোচ্ছে। বিষয়টা কি হচ্ছে ঠিক বোধগম্য হলো না। আবার ফিরে গেলাম, গিয়ে শুনি বরযাত্রীর বেশ কিছু জন হুড খোলা গাড়িতে করে বাড়িতে ফিরছিল। আচমকাই একটা গাছে ভীষণ জোরে ধাক্কা লেগে সে গাড়ি নাকি উল্টে পড়েছে। মার ঘোড়ার গাড়ি এখন সেই দিকেই ছুটছে।
ওই ছোট রাস্তাটা দিয়ে যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারে। ওই অবস্থায় তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। আমি, কাকাবাবু, আরও বেশ কিছুজন পাড়ার লোকজন মিলে রওনা হলাম। ওখানে পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। গিয়ে দেখলাম গাড়িতে থাকা প্রায় প্রত্যেকেই কম বেশি আহত হয়েছে। কারোরই প্রাণ সংশয় হয়নি। এটাই অনেকে ওনাদের ধরাধরি করে আবার কাকাবাবুর বাড়িতে ফিরিয়ে আনা হলো। আমাদের দলের দুজন ছেলেকে পাঠানো হলো কবিরাজকে খবর দিয়ে ডেকে আনাবার জন্যে। জামাইয়ের ঘোড়ার গাড়িও তাদের নিয়ে সেখান থেকে কাকাবাবুর বাড়িতে আবারও ফিরে গেল। এমন ঘটনা সত্যিই ভীষণ অপ্রীতিকর, কিন্তু শুধুই দুর্ঘটনা বলে উড়িয়ে দিতে কেন জানি না আমার মন চাইল না। অবস্থার উন্নতি ঘটল অচিরেই। কবিরাজ মশাইকে বিদায় করে আমি বরযাত্রীদের যে ঘরে বসানো হয়েছে সেই দিকেই যাচ্ছি। কানে এলো সর্বরী ওর এক বান্ধবীকে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আমি কি অপয়া? কি রে শ্যামা, বল না। আমি বাড়িতে যেতে পারলাম না, তার আগেই এরকম সব অঘটন কেন ঘটল বল দেখি। আমি কি ওই শ্বশুর বাড়িতে আর মান পাবো? সবাই যে আমায় দুষবে। কানে আসলেও সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। সত্যি তো এমনটা মনে হওয়া মোটেও অস্বাভাবিক নয়। বিকেল বেলায় আবার মেয়ে, জামাই এবং বরযাত্রী সমস্ত লোকজন ফিরে গেল। খবর পাওয়া গেল নির্বিঘ্নেই তারা বাড়িতে পৌঁছতে পেরেছে। পরদিন কাকাবাবু এসে খবর দিয়ে গেলেন এমন একটা অঘটনের কারণে বউ ভাতের অনুষ্ঠানটা হবে না। তার বদলে আগামী বছরে বিয়ের তারিখে একটা অনুষ্ঠান করা হবে। নিয়ম মাফিক তত্ত্ব নিয়ে বউ ভাতের দিন আমি এবং আরও কয়েকজন লোক সেগুলো পৌঁছে দিতে সর্বরীর শ্বশুর বাড়ি গেলাম। বহু বছরের পুরনো জমিদার বাড়ি। সুবিশাল বাড়ির একদিকটা একেবারেই যে মানুষজনের পা পড়ে না তা বাইরে থেকেই স্পষ্ট বোঝা যায়। অশ্বত্থ আর বট, আরো বিভিন্ন জংলি গাছ গাছালি সেখানে নিশ্চিন্তে ডালপালা ছড়িয়ে আঁকড়ে রেখেছে দেওয়ালকে। দুতলা বাড়ির অন্য দিকটায় পলেস্তরা খসে যাওয়া রং চটা দেওয়াল। দেখলেই বোঝা যায় মেরামত হয় না বহুদিন। কিছু জায়গায় সুরকির লাল রং বেরিয়ে পড়েছে। সেদিকে যে মানুষজন বসবাস করেন তা স্পষ্টই বোঝা যাচ্ছে। দুতলার একটা ঝুল বারান্দা থেকে ঝোলানো রয়েছে একটা রংচঙে বালুচড়ি। বাড়ির সিংহ দরজার অবস্থাও বিশেষ ভালো নয়। সেখান দিয়ে প্রবেশ করতে গিয়ে নজরে পড়ল মাকড়সার ঝুল দরজার কোণে কোণে জমে আছে বেশ কয়েক স্তর হবে। তবে এনাদের এ অবস্থা কেন? অর্থেরও যে অভাব তা তো একেবারেই নয়। তবে বাড়িতে প্রবেশ করে আমরা নিচের তলার বারান্দায় উঠে এলাম। সেখান দিয়ে হাঁটছি, মাথার উপরে কড়ি বর্গার ছাদ নজরে পড়ল। বেশ মোটা মোটা থাম ধরে রেখেছে ছাদকে। আরো কিছুটা এগোতেই একজন তুলনামূলক বয়স্ক বৃদ্ধা পান চিবোতে চিবোতে আমাদের দেখতে পেয়ে একরকম বিরক্ত হয়েই বললেন, মেয়ে যে কতটা অশুভ সে তো বিদায়ের পর বোঝাই গেল। হ্যাঁ, এখন আর ন্যাকাপনা করে বউ ভাতের তত্ত্ব সাজিয়ে সে কি হবে? তা এসেছো যখন ওই মেঝেতে রেখেই বিদায় হও। হ্যাঁ, আজকে অনুষ্ঠান হচ্ছে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে, তাই অতিথি আপ্যায়নের কোনো ব্যবস্থা আমার করা নেই। আর তাছাড়া এমন বাড়িতে ছেলে বিয়ে করলে আর এমন মেয়েকে বিয়ে করলে তার কি বলবো।
সবই আমার কপাল। আমরা আর বেশিক্ষণ ওখানে থাকলাম না, দ্রুত পায়ে হেঁটে ওখান থেকে বেরিয়ে আসছি, পিছন থেকে সর্বরীর গলা ভেসে এলো। দাদা, দেখা না করে চলে যাচ্ছ যে? তোমরা একটু বসো, আমি মিষ্টি নিয়ে আসছি। ওর দিকে ফিরে কোনো উত্তর করবার আগেই বোনের শাশুড়ি একরকম ঝাঁঝিয়ে উঠলেন। কি এসব বেয়াক্কেলে কুটুমদের মিষ্টি দেওয়া? বলি, কাকে জিজ্ঞাসা করে করছো এসব? মিষ্টি কি তোর বাবা কিনে পাঠিয়েছে রে? হ্যাঁ, আর বলিহারি তোমাদের মেয়েকে কেমন শিক্ষা দিয়েছো শুনি, যে বড়জনকে প্রথম দিন থেকে অমান্য করছে? হ্যাঁ, তোমরা কি হাঁ করে দাঁড়িয়ে থাকবে নাকি? দরজাখানা ওইদিকে। আর সেখানে দাঁড়িয়ে থাকা চলে না, স্পষ্ট বুঝতে পারছি বোনের চোখে জল এসেছে। আমরা যতটা দ্রুত সম্ভব ওখান থেকে ফিরে চললাম। ফিরতেই কাকাবাবু আমাকে জিজ্ঞাসা করলেন মেয়ের কুশল সংবাদ। আমি খানিক চিন্তামুক্ত রাখতেই বললাম, হ্যাঁ কাকাবাবু, আমার বোন ঘর আলো করে রেখেছে, খুব ভালো বাড়িতে বিয়ে হয়েছে ওর। আমি মুখে কিছু আর না বললেও কেন জানি না ওই বাড়িতে ঢোকবার পরপরই আমার নাকে একটা অদ্ভুত পচা গন্ধ ঠেকেছিল। বাড়ির মধ্যেটা যেন একটু বেশি রকমের ঠান্ডা লাগছিল। আমার মনের খুঁতখুঁতে ভাবটা কিছুতেই তাড়াতে পারলাম না। তখন তন্ত্রবিদ্যার অনেক কিছুই আমি জানি। আমার মনটা কেমন যেন কু গাইতে লাগলো। দিরাগমনে বোন বাপের বাড়িতে এসেছে খবর পেলাম। আমি এ কাজ সে কাজ দেখা করতে যাব ভেবেও আর যেতে পারলাম না। সন্ধ্যাবেলা সবে চা নিয়ে একটু বসেছি, দরজায় টোকা পড়ল। আমি দরজা খুলেই দেখি জামাই আর বোন এসে হাজির। ওই কয়েকদিন এই বোনের চোখ মুখ কেমন যেন বসে গেছে, অদ্ভুত রকমের বিষাদের ছাপ পড়েছে মুখে চোখে। আমি ওদের ভিতরে এসে বসতে বললাম। কিছুক্ষণ চুপ করে বসে থাকবার পর বোন বলল, জানো দাদা, ওই বাড়িটা একদম ভালো নয়। আমি বাবাকে কিছু বলতে সাহস পাচ্ছি না। তুমি তো অনেক কিছু জানো, দেখো না, যদি কোনো ব্যবস্থা করতে পারো। আমি ওর গলায় স্পষ্ট একটা ভয় মিশ্রিত আকুতি বুঝতে পেরে বললাম, কি হয়েছে আমায় স্পষ্ট করে বলতো সব। বোন বলতে শুরু করলো, যেদিন প্রথম ওই বাড়িতে গেলাম সেই দিন তেমন কিছু হয়নি। স্বাভাবিকভাবেই রাতে ঘুমিয়েছি, হতে পারে ক্লান্তির কারণে, কিন্তু কিছুই অনুভব করিনি। পরদিন, অর্থাৎ যেদিন থেকে আমি আর তোমার জামাই একসঙ্গে ঘুমাচ্ছি, সেই দিন থেকেই অনেক কিছু আমার সঙ্গে ঘটছে। আমি হয়তো ঘরে বসে আছি, হঠাৎ করে মনে হচ্ছে দরজার দিক দিয়ে কেউ যেন সরে চলে গেল। ছুটে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে মুখ বাড়িয়ে সারা বারান্দায় কাউকে দেখতে পেলাম না। আমার শাশুড়ির ঘর এক কোণে, তার পক্ষে এতটা তাড়াতাড়ি চলে যাওয়া প্রায় অসম্ভব। শুধু সেখানেই শেষ নয়, আমি ঘরে বসে আছি, হঠাৎ চোখের সামনে দেখতে পাচ্ছি আমার সিঁদুরের কৌটাটা নিজে নিজে যেন হাওয়ায় ভেসে ভেসে মাটিতে পড়ল খানিকটা। অদৃশ্য কোনো হাত সেটাকে হাতে করে নিয়ে নিচে রাখবার মতন। এ তো গেল দিনের বেলার ঘটনা। রাত্রিবেলা ওই মৃত্যুপুরী বিভীষিকা আমাকে একটা দিনও নিশ্চিন্তে ঘুমাতে দেয়নি।
রোজ রাতে স্পষ্টভাবে উপরের তলার বাইরে ঘর থেকে ঘুঙুরের শব্দ কানে আসতো, আর বেশ কিছু মহিলার কান্নার শব্দ পাচ্ছিলাম। মনে হচ্ছিল তাদের যেন কেউ ইচ্ছে করেই কষ্ট দিচ্ছে। মেয়েদের নূপুর পরা পায়ের শব্দ পাচ্ছিলাম। আমি থরমর করে বিছানায় উঠে বসে সেই মুহূর্তেই তোমার জামাইকে ডাকি। তাকে উদ্বিগ্ন হয়ে বলি, কে গো, দেখছো এসব কি? তুমি শুনতে পারছো কিছু? তোমার জামাই আমাকে সেই মুহূর্তে জানায় যে আমি যেন কোনো শব্দ না করে ঘুমিয়ে পড়ি, যা যেমন আছে তাকে যেন তেমন থাকতে দিই। আমি পরদিন সকালে অনেক পীড়াপিড়ি করবার পর তোমার জামাই বলে, দেখো, আমি ছোট থেকে এমন অনেক কিছুর মুখোমুখি হয়েছি যা তোমার কাছে নতুন হলেও আমার কাছে নয়। এই ঘটনার সূত্রপাত অনেকগুলো বছর আগে। আসলে আমার দিদা তোমার মাকে জন্ম দেওয়ার দিন কয়েকের মধ্যেই মারা যান। সদ্যজাত সন্তান, তাও আবার কন্যা সন্তান। সেই কারণেই তার যত্ন ঠিকভাবে হচ্ছিল না বলাই চলে। সেই সময় আমার মায়ের যে দিদা ছিলেন, তিনি আমার মাকে নিজে হাতে মানুষ করে তার নিজের বাড়িতে, অর্থাৎ এই বাড়িটাতে নিয়ে আসেন। এরপর এখানেই মা তার দিদার কাছে বড় হয়ে ওঠেন। শুনেছি এটা তখনকার সময় জমিদার বাড়ি ছিল, আর সেই জমিদার বাড়ির কর্ত্রী ছিলেন আমার মায়ের দিদা। জমিদার বাড়ি বলেই এই বিশাল বাড়িতে অজস্র শয়নকক্ষ, বাইজি ঘর, নাচঘর, বন্দিঘর ইত্যাদি সব ছিল। জমিদার বিলাস ব্যাসনের জন্য ভালো পরিমাণ অর্থ খরচ করতেন বলেই শোনা যায়। আর ওনার জমিদারি প্রথা খুব একটা গ্রহণযোগ্য ছিল না। উনি ছিলেন বদরাগী একজন মানুষ। দিনের বেশিরভাগ সময় সুরা পান করে বাইজি ঘরে গিয়ে সময় কাটাতেন। আর যে সমস্ত বাইজিরা ওনার কথার অবাধ্য হতো কিংবা ওনার কথা মতো করতে সংকোচ বোধ করত, তাদের বন্দি করে রাখা থাকতো এই বন্দি ঘরে। অবশ্য ওখানে না আরো অনেকগুলো বন্দি ঘর ছিল, যেখানে কাজে ফাঁকি দেওয়া চাকর, দরওয়ান এদেরও শাস্তি দিয়ে আটকে রাখা হতো। এই বাড়ির ওই বন্দি কক্ষে ওইভাবে দিনের পর দিন থাকতে থাকতে আর অকথ্য অত্যাচার সহ্য করতে করতে তারা অনেকেই ওই ঘরগুলোতে মারা যান। অনেকেই আবার ওই শাস্তি সহ্য করতে না পেরে আত্মঘাতী হন। এই বাড়িতে তাই এমন অনেক ঘটনা ঘটে যার আদতে না বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা নেই। ওরা ওদের মতো থাকে, ঘোরাফেরাও করে। এই ঘটনা আমি অনেক কষ্ট করে জানতে পারি। আমার মাকে আমি যতবারই প্রশ্ন করেছি, প্রথম প্রথম ধমকে বকে আর পরে বলেছেন যে সে তো তোমার কোনো ক্ষতি করছে না, অতএব তাদের প্রতি বেশি আগ্রহ দেখিও না, যে যেমন ভাবে আছে তাদের থাকতে দাও। আসল কারণটা আমি কোনোদিনও জানতে পারিনি, তবে ধারণা করেছি ওই সমস্ত মানুষদের অতৃপ্ত আত্মারাই হয়তো এইভাবেই ঘুরে বেড়ায়। প্রথম প্রথম আমারও ভয় লাগতো, কিন্তু এখন এসব না হলে আমার ঘুমই আসে না। কোনোদিন কারোর ক্ষতি কিন্তু আমাদের সেভাবে হয়নি, অতএব তোমারও হবে না। এরপর থেকে আরো অনেক অনেক কিছু ঘটছে দাদা। জানো, আমার শাশুড়িকে এই নিয়ে এক দুটো প্রশ্ন করতেই উনি ঝাঁঝিয়ে ওঠেন এবং রান্নাঘরে ঢোকা বন্ধ করে দেন। তারপর থেকে ইচ্ছে করে বাসি রুটি, টক হয়ে যাওয়া ডাল আমাকে খেতে দিত। আমি সত্যি আর ওই বাড়িতে থাকতে চাইছি না, কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, তোমার জামাই আমাকে খুবই যত্ন করে, আর সেসব কিছুই আমার শাশুড়ির পছন্দ তো নয়। এবং একদিন রাগের মাথায় উনি বলেই ফেললেন যে উনি নাকি ছেলের বিয়ে দিতেই চাননি। আমি যে
ওই প্রেতপুরীতে থাকতে পারছি না দাদা। কিছু একটা করো তুমি, কিছু একটা করো। আমি সত্যিই সংসারটা করতে চাই। বোনের গলা বুঝে এলো। আমি পুরো বিষয়টা বুঝেই বললাম, বেশ ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব, তবে সে কথা কাউকে জানানোর দরকার নেই। আমি হঠাৎ করেই যাব, কটা দিন কাটিয়ে তুই ফিরে যা, আমি তারপরেই যাব। বোন একটু আস্থা পেয়ে জামাইকে নিয়ে চলে গেল। দিন চারেক পর আমি আবার বিকেলের দিকে ওই বাড়িতে গেলাম। গিয়েই আমি এমন কিছু অনুভব করেছিলাম, তাতে আমারও মনে হলো এই বাড়িতে একটা নয়, রয়েছে একাধিক অতৃপ্ত আত্মা। আমাকে প্রবেশ করতে দেখে বোনের শাশুড়ি অর্থাৎ মাসিমা নিজের ঘরে চলে গেলেন। আমি বোনের ঘরে গিয়ে বসলাম। জামাইও তাড়াতাড়ি চলে এলো। আমি বললাম, রাত্রে আজকে আমি কিছু করব, জামাই তুমি কিন্তু সজাগ থেকো, আর বোন তুই ঘুমিয়ে পড়িস, অসুবিধা নেই। সেই দিন রাত্রেই প্রায় 1টা নাগাদ আমি একটা বিশেষ মন্ত্রপ্রুত সাদা বালি আরো অনেক রকমের মিশ্রণের বাক্সটা হাতে নিলাম। পাশের ঘর থেকে জামাইকে ডাকতেই সে বেরিয়ে এলো। তার হাতে আরো একটা মন্ত্রপুত জল ছড়ানোর একটা পাত্র ভর্তি জল দিলাম। বললাম, শোনো জামাই, তুমি আমার পিছন পিছন আসবে, আর যাই হোক, যে ডাক আসুক না কেন, পিছনে ফিরে তাকাবে না, আর যাই দেখো না কেন ভয় পাবে না। আমরা সেইভাবে কথা মতো হাঁটতে শুরু করলাম। এমন করে পুরো বাড়িটা প্রদক্ষিণ করা প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় বাড়ির উপরের তলার পিছনের দিকের একটা বিশাল ঝুল বারান্দার কাছে আসতেই গায়ের মধ্যে কেমন শিরশির করে উঠলে বুঝতে পারলাম পরিস্থিতি খুব একটা ভালো নয়। ঠিক তার পর মুহূর্তেই আমি স্পষ্ট অনুভব করলাম নিকষ কালো নিশ্ছিদ্র অন্ধকার থেকে অনেকগুলো চোখ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, এবং তখন আমার খেয়াল হলো পিছনে যে জামাই আসছিল তার তো কোনো পায়ের শব্দ পাচ্ছি না। পিছনে তাকানো মানেই তখন নিজেকে ওই অপশক্তির কাছে সমর্পণ করে দেওয়া। সেটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি সম্পূর্ণ বাড়িটা প্রদক্ষিণ শেষে ফিরে চললাম আবার একই পথ দিয়ে। তখন আর সন্দেহজনক কিছুই ঘটল না। পথে একটা অনেক পুরনো বন্ধ দরজার পাশের শ্যাওলা ধরে যাওয়া দেওয়ালে অজ্ঞান অবস্থায় জামাইকে আবিষ্কার করলাম। তার মুখে চোখে জলের ছিটে দিলাম। জ্ঞান ফিরতে তাকে নিয়ে আবারও ঘরে ফিরলাম। সেই রাতে আর কিছু হলো না। পরদিন সকালে আমি বললাম, বোন, এই বাড়িতে এক নয় একাধিক অশরীরীর বাস, আর সেই কারণেই তোদের কোনো উন্নতি নেই। তোরা কি বুঝতে পারছিস নিজেদের মধ্যে এমন ঝগড়া কথা কাটাকাটি রোজ রোজ কেন ঘটছে? বুঝতে পারছিস বাড়ির 3টে মাত্র মানুষের মধ্যেও কেন একজনের সাথে এতটা দূরত্ব? আমার মন বলছে তোর শাশুড়ি সব কিছুই জানেন, আর সেই কথা বাইরে চাউর হওয়ার ভয়েই হয়তো তোকে বউ আনতে চাননি। সে যাই হোক, আমি আগামী অমাবস্যার দিন এসে একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করব। আমার যে সমস্ত জিনিসপত্র লাগবে সবটাই আমি জামাইকে বলে দিচ্ছি। সম্ভব হলে সেই সমস্ত কিছু জোগাড় করে রাখো, আর দেরি করা যাবে না। সেই দিন ওইখান থেকে আমি চলে এলাম ঠিকই, কিন্তু আমার মাসির হঠাৎ করে এমন শরীর খারাপ হলো যে মাসির কাছে আমাকে যেতেই হলো। গিয়ে মাসিকে নিয়ে তার ছেলের সাথে অনেক দৌড়া ছোটাছুটি করে বিশেষ কোনো লাভ হলো না।
কবিরাজ মশাই বলেই দিলেন মন শক্ত করতে। বুঝতে আর বাকি রইল না যে মাসির দিন শেষ হয়ে আসছে। এই সমস্ত কিছুর মধ্যে আমার মাথা থেকে একেবারেই বোনের বাড়িতে যাওয়ার কথা বেরিয়ে গেছিল। অমাবস্যার দিন সকালে মাসি চলে গেলেন, আর সেখান থেকে বাড়িতে ফেরা চলে না। আমার কেন জানি না মনে হলো যে এই সমস্ত কিছু ঘটলই যাতে আমি বোনকে উদ্ধার করতে না পারি সেই কারণেই। সপ্তাহ দুয়েক পর আমি বাড়িতে ফিরছি। পথে হঠাৎই বোনের সঙ্গে দেখা। সে আমাকে দেখেও যেন না দেখে চলে যাচ্ছে। আমি ওকে ডাকতেও দাঁড়ালো। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কিরে তুই এখানে? বোন একটু মর্মাহত হৃদয়েই বলল, আমার আর সংসার করা হবে না দাদা। আমাকে মা পাগল বলেছে, আর তোমার জামাই একটাও প্রতিবাদ করতে পারছেন না। আমাকে ঘরে বন্ধ করে রাখা হচ্ছিল। আমি একরকম জোর করেই এখানে এসেছি। বোন আঁচলে মুখ গুঁজে কান্না লোকাতে চাইলে আমি ওকে বললাম, এই ঘটনার জন্য খানিকটা আমি দায়ী। কালই আমি তোকে নিয়ে ওই বাড়িতে যাব। কাউকে সেইভাবে কিছু বলার দরকার নেই। বোন ঘাড় নেড়ে বললে, আমি আরও একটা জিনিস দেখেছি দাদা। দেখেছি একটা সাদা শাড়ি পরা বৃদ্ধা মহিলা রোজ ভোর রাতে চুল খুলে বাইরের ঝুল বারান্দার দিকে সিঁড়ি দিয়ে কোথায় যেন যায়, আবার মিনিট 40 পর ভিজে পায়ে উঠে এসে মিলিয়ে যায়। আমি ওনার পায়ের স্পষ্ট ছাপ দেখেছি। আমি আর কিছু বললাম না। পরদিন সকালেই আমি সমস্ত জিনিসপত্র নিজেই জোগাড় করে বিকেল নাগাদ বোনকে নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। জামাইকে লোক মারফত আগেই খবর দেওয়া ছিল। গিয়েই আমি বাড়ির উঠোনে যজ্ঞের যাবতীয় গোছগাছ শুরু করতে লাগলাম দ্রুত। শীতল বাটি বিছিয়ে তার উপর সবাইকে উপস্থিত হতে বললাম। জামাইয়ের মা খানিকটা বিরক্ত হয়ে এসে বসলেন। জামাই আর বোন মিলে শ্বশুর মশাইকে কোলে করে এনে সেখানে শুইয়ে দিয়ে তার পাশে নিজেরাও বসে পড়ল। যজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে যজ্ঞের কুণ্ডের পাশে পাশে একটা অদ্ভুত বিশ্রী বমি উঠে আসার গন্ধের মতন তরল হঠাৎ কোথা থেকে টপ টপ করে পড়তে শুরু করলো। সেই তরল দেখতে খানিকটা পিত্তি রঙের মতন। আমি বললাম, যাই ঘটে যাক না কেন, কোনোভাবেই যেন আমরা তার জন্য প্রভাবিত না হই, আর কোনোভাবেই যজ্ঞ শেষ না হওয়া অবধি যেন আসন ছেড়ে কেউ না উঠি। আর এখানে যাই এখন ঘটবে সবই মায়া। যজ্ঞ শুরু হলো। বেলপাতা ও ঘৃতাহুতি দেওয়ার পর আগুনের লেলিহান শিখা আরো বেড়ে উঠল। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। মিনিট খানেকের মধ্যে প্রথমে ধুলোর ঝড় শুরু হলো। খেয়াল করলাম বাড়ির কোনো গাছের পাতাও কিন্তু নড়ছে না। শুধুমাত্র কুণ্ডের আশেপাশে এক প্রবল গতিতে হাওয়ার দাপট শুরু হয়েছে। আমি সবই বুঝতে পারছিলাম। যজ্ঞের একেবারে শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছি। হঠাৎ দেখি সেই মৃত্যু শয্যায় এতদিন ধরে শুয়ে থাকা নিশ্চুপ সেই বৃদ্ধ উঠে বসে ধরা এবং ভেঙে যাওয়া স্বরে চিৎকার করে বলছেন, বন্ধ করো এসব। আমার এই ধ্বনির গন্ধ সহ্য হচ্ছে না। বন্ধ করো বলছি না, বন্ধ করো। ওইভাবে বিছানা সজ্জা নিয়ে প্রায় 5 বছর ধরে থাকা নিজের স্বামীকে উঠতে বসতে দেখে খানিকটা খুশি হন। তিনিও বিরক্তির সুরে বলেন, এই বন্ধ কর।
এসব বুঝলো কি? জামাই চোখের সামনেই সবাইকে আবার বুঝিয়ে সুজিয়ে বসতে বলে। একটা সময় পর যজ্ঞ শেষ হয়। আমি হোমকুণ্ড শীতল করে মনে মনে মহাদেবকে স্মরণ করছি। তখন যেন মনে হলো কেউ একটা সিংহ দরজার পাশে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই সরে গেল। আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাড়ির ভেতর গেলাম। জামাই আর বোনকে বললাম যে আপাতত কিছুক্ষণ ঘর থেকে না বেরোতে। আমি আমার ব্যাগটা নিয়ে ঘরের বাইরে বেরোলাম। এতবার এই বাড়িতে আসবার ফলে মোটামুটি ব্যবহারযোগ্য কোন অঞ্চলটাতে প্রত্যেক বাড়ি যাতায়াত আছে তা জানা ছিল। তাই ওই বাড়িতে আমি আগে সেই জায়গাগুলো একটি বিশেষ উপায়ে বন্ধন করলাম। তারপর পিশাচ দর্পণ অনেকগুলো জায়গায় জায়গায় প্রতিস্থাপন করলাম। এই অবধি বলে মামাকে থামতেই হলো, কারণ নীরু প্রশ্ন করেছে। মামা, এই জিনিসটা কি পিশাচ দর্পণ? মামা খানিক হেসে বললেন, এটি একটি বিশেষ প্রকারের দর্পণ। এর গায়ে একটা অদ্ভুত ভয়ঙ্কর পিশাচের ছবি আঁকা থাকে। এর কাজ মানুষের হিত করা, অর্থাৎ যে বাড়িতে এই পিশাচ দর্পণ সঠিক উপায়ে প্রতিস্থাপন করে রাখা হয় এবং প্রতিস্থাপনের পর যে বাড়িতে ও জিনিস রাখবার সমস্ত নিয়ম পালন করা হয়, সেই বাড়িতে কোনো অশুভ শক্তির প্রবেশ ঘটলেও তারা কোনোরূপ ক্ষতি সাধন করতে পারেন না। আর এই দর্পণ প্রতিস্থাপনের পর ওই বাড়িতে বিছানায় বসে অন্ন গ্রহণ, মাসিকের সময় অপরিষ্কার থাকা কিংবা অবৈধ যৌন সঙ্গম এমন আরও কিছু কাজ করা যায় না। আর এমন কিছু কাজ কখনো ঘটলে ওই পিশাচ দর্পণ নিজেই মালিকের ক্ষতি সাধন করে। তারপর যে কথা বলছিলাম, আমি সেসব প্রতিস্থাপনের পর ওদের কাছে যাই। ওদেরকে শান্তভাবে বলি, তোমাদের আর কোনো ভয় নেই। যে নিয়মগুলোর কথা বলবো সেগুলো মানলে আর ওই অশরীরীরা তোমাদের কোনো ক্ষতি কখনোই করতে পারবে না। তবে ওরা কখনোই এখান থেকে যাবে না। তবে এইবার অন্তত কাকিমাকে ডেকে কথাটা শেষ করবার প্রয়োজন পড়ল না। কাকিমা দরজার পাশ থেকে জিজ্ঞাসা করলেন, আসবো? আমরা একটু অবাক হয়েই ওনার দিকে তাকালাম। ওনার চোখ মুখে অপরাধীর ছাপ স্পষ্টভাবেই ফুটে উঠেছে। উনি ধীরে ধীরে ঘরে এসে সামনে থাকা একটা কাঠের চেয়ারটায় বসলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে আমার সত্যি আর কিছু বলার নেই বাবা। তুমি যা করলে, আসলে কি জানো তো, আমি তো অনেক পুরনো দিনের মানুষ। এমনই দুর্ভাগা যে জন্মের কিছুদিনের মধ্যেই নিজের মাকে খেয়েছি। তারপর দিদা ওনার এই মস্ত বাড়িতে এনে আমায় অনেক আদর যত্ন করে কোলে পিঠে করে বড় করে তোলেন। ওনাকেই আমি মা বলে মানি। তারপর কালের নিয়মে নতুনদের জমি ছেড়ে দেওয়ার সময়ে আমার দিদা আমায় বলে যান যে ওনার এই বিশাল সম্পত্তির একমাত্র অধিকারী আমি। দিদার অন্য কোনো সন্তানই কোনো আপত্তি করেননি দিদার এমন প্রস্তাবে। সেই থেকে আমি হই এই বিশাল বাড়ির একমাত্র মালিক। ততদিনে অবশ্য আমার বিয়ে হয়ে গেছে। আমার শ্বশুর বাড়ির অবস্থা খুব যে ভালো ছিল সেরকমটা কিন্তু একেবারেই নয়। বরং আমাকে এতটা দরিদ্র পরিবারে বিয়ে দিচ্ছেন বলে দিদার ওপরে আমার রাগ হয়েছিল।
অভিমান করে সেদিন সে কথা বলেও ছিলাম। সেদিন ভাঙা ভাঙা গলায় দিদা হেসে বলেছিলেন, মারে, এত বড় বাড়ি তো তোরই, তুই যদি সেখানে থাকতেই না পারলি তবে আর আমার শান্তি কোথায়? শুধু একটাই আবদার, আমাকে কখনো তাড়িয়ে দিস না মারে। সেই দিন মানেটা না বুঝলেও দিদা মারা যাওয়ার পর আমি আর আমার স্বামী এখানে বরাবরের জন্য চলে আসি। তখন প্রথম প্রথম আমার খুব ভয় লাগতো জানো, কারণ তোমাদের কাছে যে জিনিস আনকোরা, এই জমিদার বাড়ির নিয়ম, জমিদার বাড়ির লোকজন, ভাইজিরা, ওদের ওই নাচের শব্দ আমি বরাবরই অনুভব করতাম। আমার মনেই হতো না আমি আর আমার স্বামী ছাড়া এ বাড়িতে আর জীবিত কেউ নেই। আর আমার দিদা, উনি তো ছিলেন ঠিক যেমন করে রোজ রোজ সকালে উঠে ওই পরিচ্ছন্ন বস্ত্রে ওই পিছনের ঝুল বারান্দার দিকে সিঁড়ি বেয়ে নেমে অবগাহন করে আসতেন, আগেও ঠিক তেমনই আজও উঠে এসে ফুলের বাগানে যেতেন। আমি এখনো তাকে দেখতে পাই জানো। হয়তো খুব বোকা বোকা শোনাবে, তবে আমার নিজের মানুষটা যে এমন জীবনমৃত হয়ে যাওয়ার পর নিজে বড় একা হয়ে গেছিলাম। তার সাথে না যায় কোনো কথা বলা, না তিনি কোনো কিছু বোঝার অবস্থায় ছিলেন। আমি তখন আমার এই মস্ত বাড়িতে হয়ে চলা ঘটনাগুলো রোজ রোজ রাতে শোনার জন্য অপেক্ষা করে থাকতাম। রোজ রোজ ওই কান্না, সেপাইদের হাঁটার শব্দ, দাদুর ঘড়িতে ঢং ঢং শব্দে সময় এগিয়ে চলা, নাচ ঘরের ঝুমুরের ঝুমঝুম শব্দ, সমস্ত কিছু আমার বড় কাছের সঙ্গী হয়ে গেছিল জানো। এই সমস্ত কারণেই আমার এই মস্ত বাড়িতে কখনো কোনো শুভ কাজ সম্পন্ন করা যায়নি। আমি জানি, আমি জানতামও যে জেনে শুনে আমি ভূতের সঙ্গে বসবাস করছি। তাও এক নয়, একাধিক। তবু এইটুকু বদ্ধমূল বিশ্বাস ছিল যে আমার ছেলে হোক কিংবা তার স্ত্রীর, কেউ কোনোদিনও কোনো ক্ষতি করবে না। আর শুধু তাই নয়, আমার ছেলের সাথে আরো অনেক কিছু ঘটত। হ্যাঁ, রোজ রোজ ঘটত। আমি প্রথম না বুঝলেও পরে ওর বিছানা পরিষ্কার করতে এসে বুঝতে পারতাম, কিন্তু ওকে কখনোই সেসব কিছুই বলিনি। জামাই বললেন, মানে এই বলবো কি করে সেটাই ভাবছি আর কি। আসলে তখন আমার বয়স ওই 15 কি 16 হবে। একার ঘর সবে পেয়েছি, নিজের একটা ঘর, সে আনন্দ ছিল একেবারে অন্যরকম। আমার পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমোতে যেতাম এই বিছানায়, আর আমি অনুভব করতে পারতাম আমার শুয়ে পড়ার মিনিট খানেকের মধ্যেই আমার ঘরে দ্বিতীয় কেউ আসতো, আমার খাটে আমার পাশে এসে শুয়ে পড়তো। আমি চোখ বন্ধ অবস্থায় স্পষ্ট অনুভব করতাম বিছানার গদি নিচু হচ্ছে, ঠিক যেমন কেউ ঘুমোতে আসলে হয়, ঠিক সেরকম। প্রথম এসব হলেও পরবর্তীকালে আমি বুঝতে পারতাম যে কেউ আমার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চাইছে। আমি কিছুতেই যেন বাধা দেবার
কোনো শক্তি সঞ্চয় করতে পারতাম না। একটা সময় পর এই জিনিস আমার অভ্যাসে দাঁড়িয়ে গেল, যা আমার ভীষণ বিরক্তি করার ভয়ের উদ্রেক করত। তাই রোজ রোজ এক সময় ঘটে চলতে চলতে আমি যে সেটাকে কবে অভ্যেসে বদলে ফেলেছিলাম সেটা আমি নিজেও বুঝতে পারিনি। কোনোদিন তার আসতে দেরি হলে আমার মনটা উচ্চান করত। এই জিনিসটা প্রায় রোজই হতো। তার অনেক বছর পরে আস্তে আস্তে সেই জিনিস কমে আস্তে আস্তে বন্ধ হয়ে গিয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো চলে গেছে, কিন্তু পরে বুঝেছিলাম সে দূর থেকে আমার দিকে লক্ষ্য রাখছে। জানি না তারই কিনা, কিন্তু আমি না রোজ কারোর কান্না শুনতে পেতাম। একটা মেয়ে গুমড়ে গুমড়ে কাঁদতে কাঁদতে যখন অলংকারে ভরা হাত দিয়ে তার সেই কান্না মোছার সময় অলংকারের আওয়াজ মনে হতো, আমি সেই আওয়াজ যেন নিজের কানে বরাবর পাচ্ছি। কাকিমা বললেন, তবে তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমি দরজার বাইরে থেকে সবটাই শুনেছি। ওদের আহ্বানে সাড়া আমি দেবই না, তবে তুমি যে ওদের ছাঁধারা করনি বাবা, এতেই আমি খুশি। ওরা থাক ওদের মতন, আমরা আমাদের মতোই না হয় থাকবো। আশীর্বাদ করি বাবা, তুমি অনেক বড় হও, অনেক অনেক মানুষের এমনই উপকার করো। ভালো থাকো বাবা, খুব ভালো থাকো। বেশ অনেকগুলো বছর কেটে যাওয়ার পর আমার বাড়ির পাড়ায় আমি বোনকে আর ওর ছোট্ট ফুটফুটে বছর 5 মেয়েকে দেখতে পাই। এই কথা বলতে বলতে আমি ওই বাড়ির কথা জিজ্ঞাসা করি। ও বলে, তুমি চলে আসার পর ওই বাড়িতে আর বছরখানেক ছিলাম। আমার শাশুড়ি মায়ের বড় অদ্ভুতভাবে মৃত্যু হয়। আমি জানি না কতটা তুমি বিশ্বাস করবে। আমার শ্বশুর মশাই মারা যাওয়ার পর উনি সাদা থান শাড়ি পরতেন। এমনি একদিন আমি ঘুম থেকে উঠে অভ্যেস মতন ঠাকুর ঘরে যাই। সেখানে গিয়ে দেখি ঠাকুরের পূজার ফুল সাজিতে রাখা, তখনও পূজা করা হয়নি। আমি মায়ের ঘরে যাই, গিয়েই একরকম চমকে যাই। ওনার দেহটা নিথর হয়ে ফ্যান থেকে ঝুলছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে তোমার জামাইকে ডাকি, সেও এসে দেখে। কিছুক্ষণ পর পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করেন। তখন আমি নিজেকে খানিকটা সামলে ফেলেছি। আমার আবার ঘরের দিকে গিয়ে দেখতে ইচ্ছে হয়। আমি যাই, তখন আমার নজরে পড়ে যে টুলটা বিছানার উপরে রাখা। সেই টুলটাতে ওনার পা ঠেকে আছে। অর্থাৎ উনি যদি গলায় দড়ি দিয়ে মারা যান, তাহলে ওনার সম্পূর্ণ শরীরটা শূন্যে ঝোলা প্রয়োজন। তার মানে আমি বুঝতে পারি যে ওনার মৃত্যু আদৌ গলায় দড়ি দিয়ে হয়নি। আর যদি কেউ আত্মঘাতী হবে, তাহলে সে কেন, কিসের জন্য সেই দিন সকালে অবগাহন সেরে পরিচ্ছন্ন বস্ত্র পরে ফুল তুলে এনে রাখবে? কেনই বা চুল এমন পরিপাটি করে বেঁধে রাখবে? কেন? পরে শুনেছিলাম ওনার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। আমি হেসে বলি, উনি যে ওনার দিদাকে দেওয়া কথার কিছুটা হলেও খেলাপ করেছিলেন। ছাদ না কেড়ে নিলেও তোমাদের জন্য ওনাকে মানতে হয়েছিল যে সম্পূর্ণ বাড়িতে ওরা আর থাকতে পারবে না। ওনার এমন কিছুই হওয়ার কথা ছিল। এখন তোমরা থাকো কোথায়, আর ওই বাড়িটি? বোন বলল, আমরা এখন থাকি মঠ লেনে।
তোমার জামাই একটা বাড়ি কিনেছে সেখানেই, আর বাড়িটা বিক্রি করতেই চেয়েছিলাম, কিন্তু কিছুতেই বিক্রি করা সম্ভব হচ্ছে না। নানা বাধা সে এসেই যাচ্ছে বারবার। তাই ওই বাড়িতে আমরা আর একেবারেই যাই না। ওটা অমনই আছে, হয়তো এখন আরো বসবাসের অযোগ্য হয়েছে, জানি না। আমি বললাম বেশ বেশ, যাই হোক, আমার একটু তাড়া আছে, আজ আসি। হ্যাঁ, পরে কথা বলবো। এই হলো আমার নিজের জীবনে ঘটা একটা ঘটনা। মামা চুপ করলেন। নীরু আমার দিকে তাকালো, আমিও নীরুর দিকে। দুজনের চোখের মধ্যেই এখন বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্ব ভীষণভাবেই কাজ করছে। তবে গল্পটা নিঃসন্দেহে অত্যন্ত ভয়ানক। এই দিনের বেলাতেও আমাদের লোম দাঁড়িয়ে গিয়েছে। আমরা বেশ কিছুক্ষণ চুপ করে আছি দেখে মামা বললেন, কেমন লাগলো আজকের ঘটনা? আগে বলো, এতদিন তো কনফারেন্স কলে শুনতে, আজ এমন সামনাসামনি বসে শুনলে, তা কি মনে হচ্ছে? আমরা দুজন মুখে জোর করে হাসির রেখা ফুটিয়ে তুললাম। আমি বললাম, দারুণ মামা, দারুণ। আপনি কিন্তু আজকের দুপুরের খাওয়া সেরে তবে যাবেন। হ্যাঁ, আমি খুব ভালো পোলাও রান্না করতে পারি। নীরু, চল, আলুর দমটা আজকে তুই বানাবি, একদম সাদামাটা করে। মামা হেসে বললেন, এই পাগল দুটোর পাল্লায় পড়লে হয়। আমরাও জানি মামা মনে মনে বড্ড খুশি হয়েছেন। আপাতত আমি সবটা লেখা শেষ করে ফেললাম, খুশিকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের বজ্রশেখর আগমবাগিসের দ্বিতীয় গল্প হিসেবে আনবার জন্য।